আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্লোগান নিয়ে আত্মপ্রকাশ করেছে আলোচিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামকে আহ্বায়ক এবং সদস্য সচিব হিসেবে আক্তার হোসেন সহ 151 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা হয়েছে। মানিক মিয়া অ্যাভিনিউতে শুক্রবার সন্ধ্যায় এই রাজনৈতিক দলের ঘোষণা দেন দলটির সদস্য সচিব। ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ, জুলাই গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষার বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে এই দলটি কাজ করবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। খামারবাড়ি থেকে মানিক মিয়া এভিনিউর দুপাশের রাস্তা কানায় কানায় পূর্ণ। 24-এর গণ অভ্যুত্থানের নেতৃত্বে থাকা ছাত্রদের এই দলটির আত্মপ্রকাশের প্রথম দিনেই বিপুল জনতার উপস্থিতি ছিল এলাকা জুড়ে। উচ্ছ্বাস স্লোগানে তারা স্মরণ করে জুলাই আগস্টের বিপ্লবী দিনগুলোকে। আমরা সেকেন্ড রিপাবলিক করব, ইনকিলাব 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 ইনকিলাব, ক্ষমতা না জনতা। জাতীয় নাগরিক পার্টি এনপিপিকে রাজনৈতিক দল হিসেবে ঘোষণা দেওয়া হয় সন্ধ্যায়, যেখানে আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে আব্দুল হান্নান মাসুদকে রাখা হয়েছে। দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশপন্থী রাজনীতির সূচনা তারা করবেন, যার মাধ্যমে নতজানু পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ করা হবে। আজকে সেই বিকল্পের জায়গা থেকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। আমরা মনে করি বাংলাদেশে যে বিভাজনের রাজনীতি তৈরি করে বাংলাদেশের জনগণকে দুর্বল করে রেখে রাষ্ট্রকে দুর্বল করে রাখার যে ষড়যন্ত্র তৈরি হয়েছিল, সেই ষড়যন্ত্র আমরা জুলাই গণ অভ্যুত্থানে সকলের ঐক্যের মাধ্যমে ভেঙে দিয়েছি। আমরা আজকের এই মঞ্চ থেকে শপথ করতে চাই যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না। বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। আখতার হোসেন বলেন, বৈষম্যহীন রাষ্ট্রে সবার সমান অধিকার নিশ্চিত করতে কাজ করবেন তারা। আর হাসনাত বলেন, পরিবারতন্ত্রের কবর রচিত করতে তাদের লড়াই চলবে। 54 বছর পরে আমরা যে সুযোগ পেয়েছি, একটি নতুন সংবিধানের বাস্তবতা তৈরি হয়েছে। এই তরুণরা স্বপ্ন দেখে আগামীর বাংলাদেশ এক নতুন সংবিধানের মাধ্যমে পরিচালিত হবে। আমরা নিশ্চিত করতে চাই এদেশ থেকে পরিবারতন্ত্র এদেশ থেকে কবরস্থ হয়েছে। এদেশে কামারের ছেলে প্রধানমন্ত্রী হবে, কুমারের ছেলে প্রধানমন্ত্রী হবে। এদেশে যোগ্যতার ভিত্তিতে এদেশে নেতৃত্ব উঠে আসবে। আমরা স্পষ্ট করতে চাই, আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই। সার্জিস আলম ছোট দলগুলোকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান। দয়া করে যেন আমরা কাউকে প্রতিপক্ষ না মনে করি। আমরা যদি যারা বড় রাজনৈতিক দল রয়েছি ছোটদেরকে ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে না দেই, তাহলে আমাদের মধ্যে ধীরে ধীরে এমন একটি মানসিকতা আসবে, যেই মানসিকতা হয়তো আমাদেরকে ধীরে ধীরে একটি স্বৈরাচারী আচরণের দিকে নিয়ে যেতে পারে। দুপুর থেকে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে ঢাকা এবং এর বাইরের অসংখ্য নেতাকর্মীরা অংশ নেন। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। জনগণের আকাঙ্ক্ষা বুঝে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে কাজ করতে আহ্বান জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে অতিথি হিসেবে এসে এমন মন্তব্য করেন বিএনপি, জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আর নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির হাত ধরেই দেশের রাজনীতির পরিবর্তন হবে বলে আশা প্রকাশ করেন দলটির নেতাকর্মীরা। আপেল শাহরিয়ারের রিপোর্ট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মিছিল গিয়ে মিশেছে মানিক মিয়া এভিনিউয়ে। ব্যানার আর ফেস্টুন নিয়ে বাদ্যের তালে তালে এই উচ্ছ্বাস নতুন দল গড়ার। নতুন দল আত্মপ্রকাশ উপলক্ষে তারুণ্যের এ শোডাউন। জুলাই অভ্যুত্থান থেকে এই
এইখানে আসা, এই যে 6 মাসের একটা জার্নি বলতে পারেন, আজকে আমাদের ঈদের দিন। একটা ইতিহাসে সাক্ষী হওয়ার জন্য আসছি আর কি। নতুনরা না আসলে কিভাবে হবে? পুরনোদের তো আমরা দেখেছি, তাদেরকে দিয়ে তো আমরা খুব বেশি কিছু পাই নাই। বেশ কয়েকদিনের আলোচনা আর অপেক্ষার পর অবশেষে আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। এই অনুষ্ঠানে যোগ দিতে এসে নেতাকর্মীরা ভরসা রাখতে চান নবগঠিত এই রাজনৈতিক দলের উপর। মুজিববাদ বিরোধী এবং আপনার ইন্ডিয়ান আধিপত্যের যে একটা বাংলাদেশে লক্ষ্য করা যাচ্ছে, সেটার বিরুদ্ধে সোচ্চার এই দলটি। এই কারণে আমি এই দলে সমর্থন করি। পূর্বের যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের যে রাজনীতি করার যে ধরন এবং তারা যে রাজনীতি শুধু মুখে করে, মুখে রাজনীতিবিদ বলে, কিন্তু আমরা বাস্তবতায় দেখি যে তারা দেশের মানুষের জন্য কোনো কাজ করে না। তো আমরা চাচ্ছি ওটার পরিবর্তন ঘটুক। জুলাই বিপ্লবের মাধ্যমে যে রাজনৈতিক দল এখন গঠন হতে যাচ্ছে, তারা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের সেই মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারবে। আওয়ামী লীগ আর জাতীয় পার্টি ছাড়া দেশের মোটামুটি সব রাজনৈতিক দলকেই আমন্ত্রণ জানানো হয়েছে অনুষ্ঠানে। নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানিয়ে জনগণের আকাঙ্ক্ষা পূরণে জাতীয় নাগরিক পার্টিকে কাজ করার আহ্বান জানান। আমরা এই ধরনের একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা আমরা কায়েমের জন্য 16 বছর লড়াই করেছি। নানা মত পথের মানুষ তারা রাজনৈতিক দল করতে পারে, মত প্রকাশ করতে পারে, এটার জন্যই তো আমাদের এতদিনের সংগ্রাম। এটা গণতন্ত্রের সৌন্দর্য। অন্যান্য সব রাজনৈতিক দলের উচিত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা সংগ্রামে ছিল তাদের মধ্যে আন্তরিকতা, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, পারস্পরিক মত বিনিময় এবং নতুন বাংলাদেশ নির্মাণে চিন্তার ঐক্যের ভিত্তিতে জাতি গঠনে তাদের ভূমিকা রাখা উচিত। এখানে কে বড় আর কে ছোট এটা ম্যাটার নয়। নিজেদের আখের গোছানো নয়, জনগণের প্রত্যাশা পূরণে নতুন রাজনৈতিক দল কাজ করবে বলে আশা নানান শ্রেণী পেশার মানুষের। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। স্বৈরাচার পালিয়ে গেলেও গণতন্ত্র এখনও শঙ্কামুক্ত নয়। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা চলমান। আওয়ামী দোসররা নানা কায়দায় মাথাচাড়া দেওয়ার অপচেষ্টায় লিপ্ত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, ধর্মীয় পরিচয়কে আগামীতে কেউ যাতে হীন স্বার্থে ব্যবহার করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আরিজ আহমেদকে সাথে নিয়ে ইফতেখার রেজার রিপোর্ট। ক্যামেরায় ছিলেন সুমন গোস্বামী। চট্টগ্রামে জন্মাষ্টমী উদযাপন কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় দ্বিবার্ষিক কাউন্সিলে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশের দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি। গত 17 বছর সনাতন ধর্মের সাধারণ মানুষকে ব্যবহার করা হয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য আগামী জাতীয় নির্বাচন একটি বড় সুযোগ। আপনাদের ধর্মীয় পরিচয়কে ভবিষ্যতে আর যাতে কেউ নিজেদের হীন স্বার্থে ব্যবহার করতে না পারে সে ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকার জন্য আমি বিনীত আহ্বান জানাই। একটি নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য আমাদের সবার সামনে আগামী জাতীয় নির্বাচন একটি বিরাট বড় সুযোগ। এই সুযোগকে কাজে লাগিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য একটি নিরাপদ গণতান্ত্রিক দেশ গড়ার জন্য বিএনপি আপনাদের সমর্থন এবং সহযোগিতা চায়। বাংলাদেশে ইতিহাসের অত্যাচারী শাসক কংসের মতো গণহত্যাকারী স্বৈরশাসক দেশের মানুষের উপর চেপে বসেছিল মন্তব্য করে তিনি আরো বলেন, দেশে এখন স্বৈরশাসন না থাকলেও আওয়ামী দোসররা মাথাচাড়া দেওয়ার অপচেষ্টায় লিপ্ত। দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে গণতান্ত্রিক বীর জনতার গণ অভ্যুত্থানে গত বছরের 5ই আগস্ট বাংলাদেশ ছেড়ে পালায় সেই কংসরূপী এক নৃশংস গণহত্যাকারী স্বৈরাচার। অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দেওয়ার ষড়যন্ত্র কিন্তু ক্রমাগত অব্যাহত রয়েছে। পলাতক স্বৈরাচারের যে দোসর, এরা নানা কৌশলে পুনরায় কিন্তু মাথা চাড়া দিয়ে ওঠার অপচেষ্টায় প্রতিনিয়ত লিপ্ত। যতদিন দেশের মানুষের ভোটে নির্বাচিত সরকার গঠিত না হবে গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয় বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা জনগণের প্রতি দায়বদ্ধ সংসদ এবং সরকার যতক্ষণ না গঠিত হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু গণতন্ত্র ঝুঁকি মুক্ত নয়। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। মাসব্যাপী অমর 21শে বইমেলার পর্দা নামল।
এই মেলা বাংলা ভাষাভাষী পাঠকদের জন্য হয়ে উঠেছিল এক বিরাট মহোৎসব, যেখানে লেখক পাঠক মিলিত হয়ে নিজেদের জ্ঞান ও সৃজনশীলতা ভাগ করে নিয়েছিলেন। এবারের মেলায় মোট নতুন বই প্রকাশ পেয়েছে ৩,২৯৯টি। এদিকে শুক্রবার বিকেলে মেলার সমাপনী অনুষ্ঠানে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, বইমেলা আয়োজনে নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করে গন্তব্যে পৌঁছেছে সংস্কৃতির ট্রেন। সাদরিনা খন্দকারের রিপোর্ট। অমর একুশে বইমেলার শেষ দিনে সব বয়সী পাঠক দর্শনার্থীর পদচারণায় মুখরিত ছিল মেলা প্রাঙ্গণ। বইপ্রেমীদের মূল আকর্ষণ ছিল মাসব্যাপী এই মেলা। প্রতি বছর বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে সাহিত্য প্রেমীদের কাছে তুলে ধরে এই মেলা। বইমেলা শুধুমাত্র একটি বই প্রদর্শনীর স্থান নয়, এটি লেখক ও পাঠকের মধ্যে সম্পর্ক গড়ে তোলার এক বিশেষ উপলক্ষ। বইয়ের সমাহার নয়, এখানে এত এত লেখকদেরকে দেখতে পাচ্ছি। আজকে শেষ দিন, খুবই ভালো লাগছে। সারা বছর ধরেই আসলে এই বই পড়া এবং বই প্রকাশনাটাকে উৎসাহিত করা উচিত। মেলার শেষে অনেকে আসার কথা জানালেও বেশিরভাগ প্রকাশকই বিক্রি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। প্রত্যাশা অনুযায়ী এবার একটু হয় নাই, কারণ হলো এই নানান ধরনের সমস্যা দেখা গেছে। টাকা দিয়ে যদি বিক্রির তুলনা করে ডেফিনেটলি প্রত্যাশিত সেল এবার হয় নাই। ক্ষমতা হস্তান্তরের আগে দেশে শিল্প সংস্কৃতি চর্চার জন্য একটি সুষ্ঠু পরিবেশ তৈরি করে দিয়ে যাওয়ার কথা জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা। আমরা এখন পর্যন্ত পুরো কালচারাল ইন্ডাস্ট্রিটাকে একটা আমব্রেলা নিচে আনতে পারিনি, ফলে ক্রিয়েটিভ ইকোনমি নিয়ে কাজ করার মতো যে পলিসিটা সেগুলো আমাদের কাছে তৈরি করা নাই। আমরা যাওয়ার আগেই এই সংস্কার কমিটি তাদের রিপোর্ট দিবে, আমরা আশা করি। এর আগে দিনের শুরুতে শিশু চত্বর জমে উঠেছিল ছোট্ট সোনামণিদের পদচারণায়। আমার স্টোরি বুকস পড়তে ভালো লাগে। তো বইমেলা এসে অনেক ভালো লেগেছে, বাচ্চারা অনেক আনন্দ করেছে, ওরা বই কিনেছে। আমার বই পড়তে ভালোই লাগে, টাইমটা পাস হয়। লেখক পাঠকরা জানান, বইমেলা শেষ হলেও বইয়ের প্রতি অব্যাহত থাকবে মানুষের ভালোবাসা। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। রমজান শুরুর একদিন বাকি থাকলেও এখনও বাজারে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হয়নি। অন্যদিকে রমজানের আগে বেড়েছে মাছ, মাংস থেকে শুরু করে লেবুর দাম। তবে স্থিতিশীল রয়েছে ছোলা, চিনি, খেজুর সহ সবজির দাম। বিক্রেতারা বলছেন, এবারে রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল থাকবে আর বাজার মনিটরিং জোরদার করার তাগিদ ভোক্তাদের। আরাফাত ইসলামের রিপোর্ট। রমজান শুরুর আগে শেষ শুক্রবার হওয়ায় ছুটির দিনের বাজারে ক্রেতা উপস্থিতি তুলনামূলক বেশি ছিল, যার ফলে বেচাকেনা বাড়ার পাশাপাশি বেশ কয়েকটি পণ্যের চাহিদাও বেড়েছে। তবে সরবরাহ ঘাটতির কারণে এখনও সয়াবিন তেলের সংকট কাটেনি বলে জানান বিক্রেতারা। তেলের সংকট খালি মিটা যাবো খালি সংকট আর মিটে নাই পর্যন্ত। এখন সামনেরও যা কি হয় তাও বলতে পারি না। 2-3টা ডিস্ট্রিবিউটর সব ঘর খালি বইরা দিছে। ছোলা, চিনি, বেসন, খেজুর সহ রমজান কেন্দ্রিক নিত্যপণ্যের পর্যাপ্ত আমদানি ও সরবরাহ স্বাভাবিক থাকায় এখন পর্যন্ত বাজারে এসব নিত্যপণ্যের দাম বাড়েনি। গত বছর মনে করেন ছোলা ছিল 130 টাকা 40 টাকা, এখন সেই ছোলা হচ্ছে আপনার 105 টাকা 10 টাকা। খেসারি ছিল 140, এখন 105-10 চলতেছে। গতবারে চেয়ে এবারে দামও কম, খেজুরও আছে, অ্যাভেলেবেল আছে, কোনো সমস্যা নাই, খেজুরে কোনো ঘাটতি নাই। অন্যদিকে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ব্রয়লার মুরগি, গরু ও খাসির মাংসের দাম। এছাড়া সব ধরনের মাছের দাম কেজিতে 50 থেকে 100 টাকা পর্যন্ত বেড়েছে। ব্রয়লার মুরগি গত সপ্তাহে বেচি 190, আজকে বেচতেছি 200 টাকা কেজি, 10 টাকা কেজি পাইছে। দেশি মুরগিটা কেজি 50-60 টাকা পাইছে, কেজি 670। গরুর দাম 10,000 15,000 টাকা বাইরে যায় গরু।
এখন তো পাইছে মোবাইলের যুগ, সিন্ডিকেটের ব্যবসা। চাহিদা বেশি তো, মালের আমদানি কম, আবার রোজার চান রাই। গত 2 সপ্তাহে 750 করে নিচ্ছি, আজকে ম্যাক্সিমাম জায়গায় 780 যাইতেছে। ক্রেতারা বলছেন ব্যবসায়ীদের অতি মুনাফার প্রবৃত্তি থেকে বেরিয়ে আসার পাশাপাশি বাজার নিয়ন্ত্রণে প্রয়োজন সরকারের কঠোর নজরদারি। রমজানকে কেন্দ্র করে আমরা বিজনেস করব, তা আমাদের সাথে বিজনেস করে আমরা সাধারণ মানুষের যে ভুক্তভোগী। রমজানের কম থাকলে সবার জন্য সুবিধা হয়, আমাদের দেশে তো একটু দাম বেড়ে যায়, কিন্তু এটা ঠিক না। প্রায় সব ধরনের সবজির দাম স্থিতিশীল থাকলেও লেবুর দাম বেড়েছে। প্রতি হালি লেবু 60 থেকে 80 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। আগামী এক সপ্তাহের মধ্যে বাজারে ভোজ্য তেলের সংকট কেটে যাবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। শুক্রবার দুপুরে সাভারের হেমায়েতপুরে হরিণধরা এলাকায় বাংলাদেশ বেসিক শিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার পরিদর্শন শেষে তিনি একথা বলেন। যে সমস্যাগুলো স্পেশালি তেল কেন্দ্রিক যেটা আছে, এটা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে এবং 7 দিনের ভিতরেই রমজানের যত ধরনের পণ্য আছে, খেজুর, ছোলা এবং বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো আছে, ইনশাল্লাহ 7 দিনের মধ্যে সব জিনিসের দাম ইনশাল্লাহ কমে যাবে। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং বিনিয়োগ সম্ভাবনা আকর্ষণ করতে প্রবাসীদের জন্য ইকোনমিক জোন তৈরির দাবি জানিয়েছেন সৌদি আরবে বসবাস করা বাংলাদেশিরা। জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেট আয়োজিত সেমিনারে এই দাবি জানান বিনিয়োগকারীরা। প্রবাসীদের সমস্যা সমাধানের আশ্বাস দেন রাষ্ট্রদূত। জেদ্দা থেকে মাসুদ সেলিমের পাঠানো রিপোর্ট। লেবার ভিসায় সৌদি আরবে যাওয়ার পাশাপাশি এখন সেখানে বাড়ছে বাংলাদেশিদের বিনিয়োগ। সৌদিতে বাংলাদেশি বিনিয়োগ এবং বাংলাদেশে সৌদি বিনিয়োগ আকর্ষণ করতে জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেটে আয়োজন করা হয় সেমিনার। কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবের সঞ্চালনায় সেমিনারে সৌদিতে ব্যবসা বাণিজ্যের সম্ভাবনা এবং চ্যালেঞ্জ তুলে ধরেন প্রবাসী বাংলাদেশিরা। বর্তমানে বিমান ভাড়া বেশির কারণে সেটা 10 টনের মধ্যে চলে আসছে, অথচ যদি বিমান ভাড়া কমানো যায় তাহলে প্রতিদিন শুধুমাত্র বাংলাদেশ বিমানে 30 থেকে 40 টন সবজি সৌদি আরবে আনা সম্ভব। আমি আবাসন শিল্প নিয়ে আছি সৌদি আরবে অনেক বছর ধরে, আজকে প্রায় 32 বছর। আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, আমরা যেন সৌদি এবং বাংলাদেশ যৌথভাবে আমাদের ব্যবসা ঠিকঠাক মতো চালিয়ে যেতে পারি। সাধারণ বিষয় এসেছি, আমাদের পরিশ্রমের মধ্য দিয়ে কষ্ট অর্জিত অর্থ আমরা স্পন্সরের নামে ব্যবসা করতাম, সেই ব্যবসাটা আমাদেরকে বৈধ করে দেওয়ার জন্য আমরা এই দেশের রাষ্ট্রের সর্বোচ্চ কর্তব্যের দিকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি। সেমিনারে প্রবাসীদের সমস্যা সমাধানের আশ্বাস দেন বাংলাদেশের কনসাল জেনারেল এবং রাষ্ট্রদূত। স্কিল লোক এখানে আনতে চাই, এটা হলো আমাদের ম্যান পাওয়ার ক্ষেত্রে নাম্বার 1 প্রায়োরিটি। তো যার কারণে আমরা এই যে অ্যাটেস্টেশন, আমরা আপনাদের মতো আমরা রিয়াদ বা বিভিন্ন এলাকায় কথা বলেছি, বলে আমরা যেটা জানলাম যে স্কিল বা প্রফেশনাল জানার ব্যাপারে সার্টিফিকেট অ্যাটেস্টেশন এটা একটা আপনার একটা খুবই ক্রুশিয়াল প্রতিবন্ধকতা। এখন মূল সমস্যাটা হলো যে ব্যক্তি ওখানে যে অ্যাপ্লিকেশনটা পৌঁছাইতে হয়, এইটা হলো মূল সমস্যা, এটা কিভাবে অ্যাড্রেস করা যায়। সেমিনারে প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠানো অব্যাহত রাখার আহ্বান জানানো হয়। এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। বাংলাদেশি খাবারকে ব্র্যান্ডিং করার প্রয়াসে প্রতিযোগিতামূলকভাবে এগিয়ে চলছেন কাতার প্রবাসী ব্যবসায়ীরা। এনটিভি কাতার প্রতিনিধি জানান, দোহায় বিরকাত আল আওয়ামির শিল্প এলাকায় যাত্রা শুরু করেছে বাংলাদেশি মালিকানাধীন রয়্যাল গার্ডেন রেস্টুরেন্ট। বাংলাদেশি 3 উদ্যোক্তা মাজাহারুল ইসলাম, মোহাম্মদ আলাউদ্দিন ও শরীফুল ইসলামকে সাথে নিয়ে রেস্টুরেন্টের উদ্বোধন করেন কাতারি স্পন্সর হাশিম আল আলসারি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কুল ও কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ AKM আমিনুল হক। ব্যবসার উন্নতি, মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনায় দোয়ার পর প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বিনামূল্যে খাবার বিতরণ করা হয়। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।